হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরপি ম্যাথস গুরুকুল। তো আরপি ম্যাথস গুরুকুলের 1000 ম্যাথ প্র্যাকটিস ক্লাসের আজকে আমরা ষষ্ঠ ক্লাসে এসে উপস্থিত হয়েছি। সিক্স ক্লাস। তো এই সিক্স ক্লাসের অবধি আমরা দেখবো আজকে আমরা টোটাল 100টি প্রশ্নের উপর কোশ্চেনের সমাধান করে ফেলবো এবং এই 100টি প্রশ্নের পিডিএফ আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে এবং সেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে। তো আজকের ক্লাসে আমরা যে প্রশ্নগুলো সলভ করব সেই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, শুধুমাত্র এই সমস্ত এক্সামগুলোর জন্য তা নয়, আমাদের কারেন্টলি আরআরবির যে সমস্ত এক্সাম আসতে চলেছে সেই সমস্ত এক্সামের জন্য কিন্তু ইকুয়াল ইম্পর্ট্যান্ট এবং খুব ভালো ভালো প্রশ্নের সমাধান আজকের ক্লাসে হবে। শেষ অবধি ক্লাস দেখো, অনেক কিছু শিখতে পারবে। চলে আসি প্রথম প্রশ্নে। দেখো প্রথম প্রশ্নে কী বলা হয়েছে না, প্রথম প্রশ্নে বলা হয়েছে মান নির্ণয় করো। কিসের মান নির্ণয় করতে হবে না, এক্স স্কোয়ার মাইনাস সিক্স বাই এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 5 ইন্টু, আচ্ছা এখানে এই পার্টটি এদিকে চলে এসেছে, আমি তোমাদের জন্য কী করছি না এটাকে এই পাশে লিখে দিচ্ছি, দেখো সুবিধা হবে বুঝতে। এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 5 বাই এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। তাহলে এই মান নির্ণয় প্রক্রিয়ায় আমি দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 5 এবং এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 5 আমরা দেখতে পাচ্ছি কোনাকুনি কী হয়ে যাচ্ছে না, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে কি না, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 বাই এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। এবার দেখো তোমরা যদি এদের ফ্যাক্টর করো তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6কে আমরা কী লিখতে পারি, ডাইরেক্ট লিখতে পারি তাহলে 6কে আমি লিখতে পারি 3 ইন্টু 2, আর 3 থেকে 2 বিয়োগ করলে কী হয়, 1 হয়। এখানে এক্সের কোএফিশিয়েন্ট কী আছে, 1 আছে, কিন্তু না এখানে মাইনাস 1 আছে। এটা কিন্তু খুব লক্ষণীয় যে প্লাস 1 না মাইনাস 1। তাহলে মাইনাস 1 কী করে হতে পারে, দাদা মাইনাস 1 2 আর 3-এর মধ্যে ডিফারেন্স মাইনাস 1 তখনই হবে যখন আমরা লিখব সংখ্যাটি কীরকম আছে না -3 প্লাস 2 এরকম অবস্থায় আছে, তাই তো। 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, তাহলে -3 প্লাস 2 অথবা 2 -3 লিখলে আমি বলতে পারি যে ডিফারেন্স কত, এদের বিয়োগফল কত না -1। তার মানে কি, তার মানে দুটি ফ্যাক্টর হবে, একটি হবে x মাইনাস 3, অপরটি হবে x প্লাস 2। ঠিক এই ব্যাপারটা যদি তোমাদের ক্লিয়ার হয় তোমরা খুব সহজেই ফ্যাক্টর নির্ণয় করতে পারবে, তোমাদের আর সে মিডিল টার্ম করার দরকার হবে না। ঠিক আছে, সিমিলারলি এটা দেখে বলো তো কী হবে। দেখো এখানে 3 আছে, তাহলে 3কে আমি কী লিখতে পারি, 3 ইন্টু 1 লিখতে পারি, আর 3 আর 1-এর যোগফল কি 4, কিন্তু -4 আছে। তাহলে -4 আমি কী করে পাবো না, -4 আমি কী করে পাবো, যদি আমি 3 প্লাস 1 না করে -3 -1 করি, তাই তো। -3 -1 করলে আমি কী পেয়ে যাবো না, -4 পেয়ে যাবো। তাহলে দুটি ফ্যাক্টর কী হবে না, তুমি বলো তো একটি ফ্যাক্টর হবে x -3 এবং অপর ফ্যাক্টরটি হবে x -1। বুঝে গেল। তাহলে এবার আমাকে বলো, দেখো উপর নিচে দেখতে পাচ্ছি x -3 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, পড়ে থাকছে কি না x প্লাস 2 বাই x -1, আর x প্লাস 2 বাই x -1 আমরা দেখতে পাচ্ছি অপশন নাম্বার বিতে। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে কারেক্ট আনসার। তোমরা দেখতে পাচ্ছ WB ফুড এসে 2023 পেপার থেকে এই প্রশ্নটি নেওয়া হয়েছে। তোমরা কারেন্টলি আরআরবি এনটিপিসি বা আরআরবি গ্রুপ ডি পরীক্ষা যখন দিতে যাবে তখন দেখবে এই ধরনের প্রশ্ন তোমাদের এক্সাম হলে আসছে। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্নের সঙ্গে মুখোমুখি তোমরা প্রায়ই হবে, তাই তোমাদের টাইম সেভ করার জন্য এখন যে টেকনিকটা বললাম সেটি তোমাদের শিখে রাখতে কিন্তু অবশ্যই হবে। চলে যাই পরের প্রশ্নে কী বলা হয়েছে না, 8 9 12 17 x প্লাস 2 x প্লাস 4 30 31 34 39। তাহলে কয়েকটি সেট অফ ডেটা দেওয়া হয়েছে। এই তথ্যগুলির ক্রমবর্ধমান ক্রমে সাজানোর পরে, মানে এদের ছোটো থেকে বড় হিসেবে সাজানোর পরে দেখা গেল মধ্যমা 24 হয়েছে। তাহলে এক্সের মান আমাকে নির্ণয় করতে হবে। মধ্যমা মানে কি, মধ্যমাকে আমরা বলে থাকি ইংলিশে মিডিয়ান। কী বলে থাকি, মিডিয়ান। মনে রাখবো যে মিন মিডিয়ান এবং মোড এই তিনটে টপিকের ওপর প্রশ্ন কিন্তু আমরা রেলওয়ে এক্সামগুলোতে পাবো। রেলওয়ে এনটিপিসি হোক বা রেলওয়ে গ্রুপ ডি হোক বা এএলপি হোক, যে কোনো এক্সাম হোক না কেন রেলওয়ের, সেই সমস্ত এক্সামগুলোতে কিন্তু মিডিয়ান মোডের ওপর কোশ্চেন তোমার থাকবেই। তাই এই প্রশ্নটি জেনে রাখো, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। দেখো প্রশ্নটির সমাধান আমরা কীভাবে করব। বলা হয়েছে এই যে তথ্যগুলো দেওয়া হয়েছে, ডেটা সেট অফ ডেটা দেওয়া হয়েছে, এখানে কি প্রত্যেকটা ডিজিট ক্রমবর্ধমানে সাজানো আছে এবং সাজানোর পরে দেখা গেছে যে এদের মিডিয়ান বা মধ্যমা আছে 24। আচ্ছা মিডিয়ান আমরা কাকে বলে না, মিডিয়ান হচ্ছে কি না, এই পুরো সেট অফ ডেটার মিডিলে যে বসে আছে, এই পুরো সেট অফ ডেটার মিডিলে বা মধ্যে যে বসে আছে, তাই জন্য এর নাম হচ্ছে মধ্যমা। ঠিক আছে, তাহলে যদি আমি বলি যে আমাকে 3টে নাম্বার দেওয়া হলো, একটি হচ্ছে 3, একটি 5, একটি 7, বলো তো এদের মিডিয়ান কি, এদের মধ্যে কে বসে আছে, 5 বসে আছে। এদের কি মধ্যেখানে কে বসে আছে, 5 বসে আছে। কারণ কি, এদিকেও যতগুলো নাম্বার একটা নাম্বার, এদিকেও ততগুলো নাম্বার একটা নাম্বার। এবার যদি তোমাদের বলি 3 5 7 এদিকে রইল, আমি এদিকে একটা নাম্বার বাড়ালাম 9, এদিকে একটা নাম্বার বাড়ালাম 2। ঠিক আছে, তাহলে এবার বলো তাদের মিডিলে কে বসে আছে, 5ই আছে। কারণ 5-এর এদিকেও দুটো নাম্বার, 5-এর এদিকেও দুটো নাম্বার। তার মানে কি, যখন দেখছি যে
কোনো একটি নাম্বার সেটে, কোনো একটি সেট অফ ডেটাতে টোটাল ডিজিট অড সংখ্যক আছে, অড সংখ্যক আছে, কী আছে? অড সংখ্যা। কেন দেখো এখানে টোটাল কতগুলো ডিজিট আছে, আমি দেখতে পাচ্ছি 3টে ডিজিট আছে, এখানে কতগুলো ডিজিট আছে দেখতে পাচ্ছি 5টি ডিজিট আছে। তাহলে যখন নাম্বার অফ টার্মস কতগুলো থাকবে না অড নাম্বার থাকবে, তখন সবসময় মধ্যবর্তী সংখ্যাটাই হবে কিদের মিডিয়ান বা মধ্যমা। বুঝে গেল? বলবে হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। এবার যদি সেখানে নাম্বার অফ টার্ম ইভেন নাম্বার অফ টার্ম থাকে, যদি এই সেট অফ ডেটাতে ইভেন নাম্বার অফ টার্ম থাকে, যেমন কি আমি যদি এখানে বলি যে 2 3 5 7 আছে, 2 3 5 7 আছে, তাহলে এখানে যদি একটা নাম্বার যোগ করে দিই, এখানে যোগ করলাম 1 2 3 5 7 9 আছে, তাহলে দেখো এখানে কতগুলো ডেটা হলো এখন না 4টে হয়ে গেল, তাহলে তার অড নয় ইভিন হয়ে গেল। এখানে কটা হয়ে গেল? 6টা হয়ে গেল, তাহলে কি অড নয় ইভিন হয়ে গেল। তখন কি করব না, তখন আমি ভাববো যে দেখো যদি আমাকে মিডিলে খুঁজতে হয়, তাহলে দেখো আমি দেখছি 3 আর 5কে দেখে নিই মিডিলে, এই দুটো সংখ্যাকে মিডিল করে দিই, তাহলে দেখো এই দুটো সংখ্যার বাঁ দিকেও যতগুলো সংখ্যা আছে, ডান দিকেও ততগুলো সংখ্যা আছে, তাই তো? তাহলে কি এই দুটো সংখ্যার মধ্যবর্তী কোনো একটা সংখ্যা হবে, এই দুটো সংখ্যার মধ্যবর্তী কোনো একটা সংখ্যা হবে কি এদের মিডিয়ান। তাহলে এই দুটো সংখ্যার মধ্যবর্তী মানে কি দুটো সংখ্যার অ্যাভারেজ করলে আমি পেয়ে যাবো কি মিডিয়ান। এই দুটো সংখ্যার অ্যাভারেজ করলে আমি কি পেয়ে যাবো মিডিয়ান। তাহলে মনে রাখবো যে যখন কোনো একটি সেট অফ ডেটাতে ইভেন নাম্বার অফ টার্মস থাকবে, তখন মধ্যিখানে দুটি সংখ্যার অ্যাভারেজ হবে মিডিয়ান, আর যদি অড নাম্বার অফ টার্মস থাকে তাহলে মধ্যিখানে যে বসে আছে, মিডিলে যে বসে আছে, সেই হবে মিডিয়ান। বোঝা গেল? ঠিক এই লজিককে কাজে লাগিয়ে দেখো এই প্রশ্নটির সমাধান আমি করব, খুব ভালো করে বুঝবে। দেখো প্রশ্নে কি বলা হয়েছে না, টার্মগুলো কত লিখে ফেলি একবার, 8 9 12 17। আর সবসময় মনে রাখবো যে মিডিয়ান নির্ণয় করার সময় আমাকে কিন্তু আগে ক্রমবর্ধমানে মানে ছোটো থেকে বড় আকারে বড় টার্মগুলোকে সাজিয়ে নিতে হবে, ঠিক আছে? তাহলে 8 9 12 17, তারপর হচ্ছে x+2, তারপর হচ্ছে x+4, তারপর হচ্ছে 30 31 34 আর 39। বোঝা গেল? তাহলে আমি দেখতে পাচ্ছি যেখানে কতগুলো নাম্বার আছে এই সেটটির মধ্যে, আমি দেখতে পাচ্ছি এখানে 4টে, এখানে 4টে 8টা, আর এখানে দুটো 10টা। তাহলে 10টা মানে কি নাম্বার অফ টার্ম কি ইভেন। তাহলে আমাকে কী করতে হবে না, মধ্যখানে কোনো একটা সংখ্যা আমি নির্ণয় করতে পারছি না, তাহলে মধ্যখানে দুটি সংখ্যার অ্যাভারেজ আমাকে নির্ণয় করতে হবে। তাহলে মিডিলে কারা বসে আছে দেখতে পাচ্ছি, এদিকে 4টি সংখ্যা আর এদিকেও 4টি সংখ্যা, তারপর মিডিলে বসে আছে কি না x+2 অ্যান্ড x+4, গড় বা অ্যাভারেজ নির্ণয় করে। তাহলে মিডিলে কে বসে আছে না x+2 অ্যান্ড x+4, আর x+2 আর x+4-এর অ্যাভারেজ কী হবে না, আমরা দেখতে পাচ্ছি এখানে x, এখানেও x, এখানে 2 আর এখানে 4, তার মানে অবভিয়াসলি এর মিডিলে কী আছে না x+3, মিডিলে কী আছে x+3, তার মানে এদের অ্যাভারেজ হচ্ছে x+3। যদি বুঝতে না পারো আমরা কী করে নির্ণয় করি অ্যাভারেজ বা গড়, আমরা জানি সংখ্যা দুটো সাম বাই নাম্বার অফ টার্মস করে, তাহলে x+2 আর x+4-এর যোগফল কত হবে না 2x+6, তাই তো? আর এখানে কটি সংখ্যা, দুটি সংখ্যা, তাহলে 2x+6/2 হবে এদের অ্যাভারেজ। তাহলে 2x+6/2 করলে কত হয়, 2x/2 হচ্ছে x আর 6/2 হচ্ছে 3, তার মানে x+3 হয়ে গেল কি এদের অ্যাভারেজ বা গড়। তাহলে পেয়ে গেলাম কি এই পুরো সেট অফ ডেটার অ্যাভারেজ, পুরো সেট অফ ডেটার মিডিয়ান কী হলো না, পুরো সেট অফ ডেটার মিডিয়ান হলো বা মধ্যমা হলো কত না x+3, আর x+3 এর ভ্যালু কত বলা হয়েছে 24। তো নির্ণয় করতে হবে এক্সের ভ্যালু কত না 24 - 3, দ্যাট ইজ 21। তার মানে অপশান বি হয়ে গেল এই প্রশ্নের সঠিক সমাধান। চলে যাই পরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 84-এ বলা হয়েছে 21 ডেসিমিটার লম্বা, 11 ডেসিমিটার প্রস্থযুক্ত এবং 6 ডেসিমিটার গভীরতার একটি ট্যাঙ্কের অর্ধেক জলপূর্ণ। খুব ভালো কথা। তাহলে ট্যাঙ্কটি কী ধরনের না, ট্যাঙ্কটি একটি আয়তঘন টাইপের, এবং যদি 21 সেন্টিমিটার ব্যাসের 100টি লোহার গোলক ট্যাঙ্কের জলে সম্পূর্ণরূপে নিমজ্জিত করা হয়, তাহলে জলের স্তরের উচ্চতা কত ডেসিমিটার বৃদ্ধি পাবে সেটা আমার নির্ণয় করতে হবে। এবার দেখো আমরা সবাই জানি আর্কিমিডিসের সূত্র। আর্কিমিডিস কী বলে গেছেন না, কোনো তরলের মধ্যে যদি কোনো একটা বস্তুকে নিমজ্জিত করা হয়, তাহলে সেই তরলের মধ্যে জলটা ততটাই অপসারিত হবে যতটা ওই বস্তুটির আয়তন, তাই তো? তাহলে এখানে বস্তুটি কি না 100টি লোহার গোলক, তাহলে 100টি লোহার গোলকের আয়তন কত হবে, আমরা সবাই জানি যে গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 πr3। কত না 4/3 πr3, যেখানে পাইয়ের ভ্যালু কত 22/7 এবং আর কি না গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাস বলা হয়েছে কত না 21 সেন্টিমিটার। আর এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটি ডিজিটই ডেসিমিটারে আছে, একক কী আছে না ডেসিমিটার আছে। তাহলে সেন্টিমিটারকে ডেসিমিটার বানাও, সেন্টিমিটারকে ডেসিমিটার করলে আমি কী বলবো না 2.1 ডেসিমিটার। তাহলে গোলকের ব্যাসার্ধ কত, আর এর ভ্যালু কত না 2.1/2, এত ডেসিমিটার, তাই তো? কারণ কি এখানে ব্যাসের ভ্যালু দেওয়া আছে কত 21 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে 2.1/2,
ঠিক আছে, 2.1 হচ্ছে ডেসিমিটার, আর বাই 2 করলে আমি কী পাবো না ব্যাসার্ধ পাবো। তাহলে আলটিমেট 4/3 পাই আর কিউবের ভ্যালু কত হবে? তাহলে 4/3 পাই আর কিউবের ভ্যালু হবে 4/3 ইন্টু পাইয়ের ভ্যালু হচ্ছে 22/7, আর আরের ভ্যালু আমি পাচ্ছি 2.1/2, দ্যাট ইজ 21/20, 21/20 ইন্টু 21/20 ইন্টু 21/20 আর কিউব, তাই তো, ইন্টু 100। এই হচ্ছে টোটাল গোলকের আয়তন, 100টি গোলকের আয়তন। তাহলে এই সমান আয়তনের জল কি হবে? অপসারিত হবে, মানে এতটা আয়তনের জল কি উপরে উঠে আসবে কার না এই ট্যাঙ্কটিতে। এবার ট্যাঙ্কটির আমি জানি যে লম্বা হচ্ছে কত না 21 ডেসিমিটার, প্রস্থ বলা হয়েছে 11 ডেসিমিটার, আর উচ্চতা কতটা বাড়বে আমি জানি না। তার মানে এই যে 6 ডেসিমিটার গভীরতার, এটার কোনো প্রয়োজন নেই আমার, এটার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এই ডেটাটা হচ্ছে এখানে কোনো দরকারই নেই। আমি ধরে নিলাম যে এই গোলকগুলো ফেলার পরে টোটাল 8 ডেসিমিটার উচ্চতা বা হাইট বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে এবার দেখো, তাহলে আমি জানি যে 21 হচ্ছে লম্বা, 11 ডেসিমিটার হচ্ছে প্রস্থ, আর তার সঙ্গে এইচ গুণ করলে আমি পেয়ে যাবো কি সেই আয়তনের জল, যতটা জল উপরে উঠে আসবে। ঠিক আছে, তাহলে এই দুটো ইকুয়াল। এবার এখান থেকে আমাকে এইচের ভ্যালু নির্ণয় করতে হবে। 21 এখানে ক্যান্সেল আউট হয়ে গেল, 7 3 21, আর একটা 21 ক্যান্সেল আউট হয়ে গেল, 11 2 22, ঠিক আছে 2, আর দেখতে পাচ্ছি এখানে কি না 4, আর এখানে হচ্ছে 20 20 400, তার মানে হচ্ছে 100, আর কি এখানে 2, আর এখানে 10, ব্যাস। তাহলে এখানে আর একটা 100 দেখো ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে পড়ে এলো কি 21/10। তাহলে আমি পেয়ে গেলাম এইচের ভ্যালু হচ্ছে 21/10, অ্যান্ড দ্যাট ইজ 2.1 ডেসিমিটার। তাই তো, কারণ আমি সবকটাকে ডেসিমিটারে ট্রান্সফার করেছিলাম। তাহলে 2.1 ডেসিমিটার, অপশান এ হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। চলে যাই পরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 85-এ জিজ্ঞাসা করা হয়েছে, যদি 16 15 17 16 15, x, 19, 17, 4 এই ডেটার মোড 15 হয়, তাহলে ডেটাগুলোর মোড যদি 15 হয় তাহলে এক্সের ভ্যালু নির্ণয় করো। তোমরা কি জানো মোড মানে কি, কী করে মোড নির্ণয় করতে হয়? তাহলে এখানে আলটিমেট একটি সেট অফ ডেটা আছে। ঠিক আছে, এই সেট অফ ডেটার মধ্যে কোনো একটি নাম্বার, কোনো একটি ডেটাকে যদি আমি দেখি বারবার ফিরে ফিরে আসছে, মানে কি যে ডেটার ফ্রিকোয়েন্সি যত বেশি, যে ডেটার ফ্রিকোয়েন্সি যত বেশি, সেই ডেটা কি আমি বলবো কি এই পুরো ডেটা সিরিজের মোড, এই পুরো ডেটা সিরিজের মোড। তাহলে এখানে দেখো কোন কোন সংখ্যাগুলো আছে, কোন কোন ডেটাগুলো আছে, সেগুলো আগে আমায় লক্ষ্য করতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি একদম ক্রমবর্ধমান, যদি ছোটো থেকে বড়ো হিসেবে দেখি তাহলে দেখতে পাচ্ছি 14 আছে প্রথমে, 15 আছে, 16 আছে, 17 আছে, 19 আছে। তাহলে কি দেখতে পাচ্ছি 14 আছে, 15 আছে, 16 আছে, 17 আছে, আর 19 আছে। আরেকটি অজানা সংখ্যা আছে এক্স। তাহলে এই অজানা সংখ্যাটা এই 1 2 3 4 5টি ডেটার মধ্যে কোনো একজনই হবে। আমি তাহলে দেখি 14 সংখ্যাটি কতবার আছে বা 14 ডেটাটি কতবার আছে। 14 দেখছি একবারই আছে। 15 দেখছি কবার আছে, 15 একবার দুবার আছে। 16 দেখছি কতবার আছে, একবার, এখানে একবার, আর এখানে একবার, দুবার আছে। 17 ফ্রিকোয়েন্সি কত, 17 ফ্রিকোয়েন্সি 1 আর 2, 17 ফ্রিকোয়েন্সিও 2, আর 19 ফ্রিকোয়েন্সি 1, 19 ফ্রিকোয়েন্সি 1। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এক্স হচ্ছে সেই সংখ্যাটি, এক্স হচ্ছে মোড, তাহলে এক্সের মান নির্ণয় করতে হবে। ডেটার মোড বলে দিয়েছে 15, এই ডেটাগুলোর এই সেটের ডেটার মোড বলা হয়েছে 15। তার মানে 15 হচ্ছে কি, 15 কী হচ্ছে না সব থেকে বেশি বার আছে, 15 ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি। আর 15 দেখতে পাচ্ছি এখানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কত 2, এবং তিনজনই 2 নিয়ে বসে আছে, 16ও বসে আছে, 17ও বসে আছে, এবং 15ও বসে আছে। কিন্তু 15 হচ্ছে মোড, তার মানে অবভিয়াসলি 15 ফ্রিকোয়েন্সি এই 16 এবং 17 ফ্রিকোয়েন্সির থেকে বেশি হতে হবে। তার মানে অবভিয়াসলি এই এক্স ভদ্রলোক কেউ না, এই এক্স ভদ্রলোক হচ্ছে 15। এই এক্স ভদ্রলোক কে না 15। তাহলে এক্সের মান কত হবে 15 হয়ে যাবে অপশানে, কারণ যদি আমি এক্সের ভ্যালু 15 নিয়ে নিই তাহলে তখনই 15 ফ্রিকোয়েন্সি 1 যোগ হয়ে 3 হয়ে যাবে। তাহলে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কার হয়ে গেল 15। তাহলে এই সেট অফ ডেটার, এই ডেটা সেটের মোড কত তখন হয়ে যাবে না তখনই 15 হবে, না হলে নয়। তো চলে যাই পরের প্রশ্নে।
কোশ্চেন নাম্বার 86 আরও একটি মজার অঙ্ক। দেখো প্রশ্নে কী বলা হয়েছে, 0.8x প্লাস এক্স বাই 5 ইজিক্যাল টু 0.23 প্লাস 2 হয়, তাহলে এক্সের মান নির্ণয় করো। আচ্ছা আমাকে বলো তো 0.8xকে আমরা কি লিখতে পারি না 8x/10 লিখতে পারি, বলবে হ্যাঁ একদম। x/5, আচ্ছা x/5 আমি যদি নিচে 10 করতে তাহলে কী করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে, এখানেও 2 দিয়ে গুণ, তাহলে ওপরেও 2 দিয়ে গুণ, তাহলে 2x/10 ইজিক্যাল টু 2 প্লাস 2 0.23 প্লাস 2 এর মানে হচ্ছে 2.23, বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে আলটিমেট দেখো কত বলো না, এখানে 8x/10 আর এখানে 2x/10, তাহলে যোগ করে দিই, নিচে তো 10 হয়ে গেল আর ওপরে কত হলো 8x প্লাস 2x 10x হয়ে গেল, তাহলে 10x/10 ইজিক্যাল টু 2.23। নির্ণয় করতে হবে এক্সের ভ্যালু, তাহলে দেখো 10 আর 10 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এক্সের ভ্যালু ডাইরেক্ট 2.23 আমার বেরিয়ে চলে এলো। তাহলে আমার কিছু করতেই হলো না, যেটা আমার এখানে ভ্যালু দেওয়া ছিল সেটাই হচ্ছে এক্সের ভ্যালু, তার মানে অপশান সি হবে প্রশ্নের সঠিক আনসার। মজার প্রশ্ন। নেক্সট প্রশ্ন, যদি এক্স সমান 2 প্লাস √3 হয়, তাহলে এক্স প্লাস 1/xের ভ্যালু আমার নির্ণয় করতে হবে। তাহলে দেখো এক্সের ভ্যালু বলা হয়েছে 2 প্লাস √3, তাহলে অবভিয়াসলি 1/x ইজিক্যাল টু কী হবে 1/2 প্লাস √3। তুমি বলবে হ্যাঁ একদম ঠিক। তার মানে আমাকে এখানে যদি এক্স প্লাস 1/xের ভ্যালু নির্ণয় করতে হয়, তাহলে এখান থেকে আমাকে করণ নিরসন করতে হবে, কারণ নিচে দেখতে পাচ্ছি করণই আছে। তাহলে করণ নিরসন করতে গেলে আমি কী করব, এই ধরনের ডেটার ক্ষেত্রে করণ নিরসন করার জন্য আমাকে একটি জিনিস মাথায় রাখতে হবে, যদি আমি 2কে এ এবং √3কে বি ধরে নিই, এবং ইন দ্যাট কেস যদি a² - b² 1 হয়, a² - b² 1 হয়, তাহলে এদের করণ নিরসন করার পরে আনসার সবসময় হবে a - b, আনসার সবসময় হবে a - b। তোমরা কী করে, তাহলে দেখো তো এই 2কে যদি আমি a আর √3কে b ধরি, তাহলে a² - b² কি আগে আমি দেখে নেবো যে 1 হচ্ছে, বলবে হ্যাঁ হচ্ছে, 2² তো 4 আর √3² তো 3, তাহলে 4 - 3 তো 1 হচ্ছে। তাহলে সারা জীবন এর করণ নিরসন করার পরে আনসার আমি কী পাবো না, আনসার আমি পাবো a - b অ্যান্ড দ্যাট মিনস 2 - √3। ব্যাস এক লাইনের গল্প শেষ। তাহলে 2 - √3 প্লাস 2 প্লাস √3, এক্স প্লাস 1/xের ভ্যালু নির্ণয় করতে হবে, যেখানে এক্সের ভ্যালু কত না 2 প্লাস √3, আর এক্স 1/xের ভ্যালু কত না 2 - √3। তাহলে √3 আর √3 ক্যান্সেল আউট হয়ে গেল, পড়ে রইল কত না 2 + 2 4, 2 + 2 4। তাহলে অপশান সি হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান। নেক্সট প্রশ্নে চলে যাই। কোশ্চেন নাম্বার 88 কী বলা হয়েছে না, একটি নির্বাচনে 80% ভোটার তাদের ভোট দিয়েছেন এবং বিজয়ী প্রার্থী ভোটদানের 65% ভোট পেয়েছে। তাহলে আমি যদি ধরে নিই যে টোটাল ভোটার হচ্ছে 100 এবং তাদের মধ্যে 80% ভোট দান করেছে, মানে কাস্টেড ভোট কত 100-এর ওপর 80% মানে হচ্ছে 80, আর এই 80-র মধ্যে 65% ভোট পেয়েছে কারা না বিজয়ী ক্যান্ডিডেট, তার মানে উইনার কত পেলো না 80 এর 65%। ইজ নট ইট, বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে এই যে ভোট পেল উইনার, সেই ভোটটি 100-এর মধ্যে কত পার্সেন্ট সেটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো 100-এর মধ্যে কত পার্সেন্ট মানে কি, এটি যত বেরোবে তত পার্সেন্টই হবে। তাহলে দেখি কত বেরোলো না 65 কাটাকুটি হচ্ছে 20 × 4 = 80 আর 20 × 5 = 100, 5 × 13 = 65, মানে 4 × 13 = 52। তাহলে 52টি ভোট পেয়েছে উইনার ক্যান্ডিডেট 80টি কাস্টেড ভোটের মধ্যে এবং 100টি টোটাল ভোটারের মধ্যে। আর যখনই আমি বলবো যে 100 জন টোটাল ভোটারের মধ্যে 52টি ভোট সে পেয়েছে উইনার ক্যান্ডিডেট, তার মানে সে কত পার্সেন্ট ভোট পেয়েছে, আমি বলবো 52% ভোট পেয়েছে, কারণ আমরা প্রথমেই ধরে নিয়েছি যে টোটাল ভোটার কত 100, তাই তো। তাহলে মোট ভোটারদের মানে 100-এর মধ্যে কতগুলি ভোট সে পাচ্ছে না 52টি, তার মানে কত শতাংশ ভোট সে পাচ্ছে 52%। অপশান সি হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। চলে যাই পরের প্রশ্নে। আচ্ছা পরের প্রশ্নে একটু মিস্টেক ছিল, টাইপিং মিস্টেক, তাই মিস্টেকটা আমি এখানে আবার ঠিক করে দিয়েছি। দেখো প্রশ্নে কী বলা হয়েছে 125⁻² ইন্টু 16⁻³ আর এই পুরোটার মাথায় কী আছে -1/6। তাহলে সূচকের কনসেপ্ট থেকে আমি বলতে পারি যে a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার n আর এর হোল টু দি পাওয়ার যদি মাথায় x থাকে, তাহলে আমি বলতে পারি কি না এখান থেকে আমি বলতে পারি যে a টু দি পাওয়ার m ইন্টু x বা a টু দি পাওয়ার mx ইন্টু b টু দি পাওয়ার nx। তাহলে এই ফর্মেশনটা যার মাথায় থাকবে সেই প্রশ্নটি করতে বেশি সময় নেবে না।
সেই প্রশ্নটি করতে বেশি সময় নেবে না। কেন? কারণ 125কে আমরা কী লিখতে পারি না, 125কে আমরা লিখতে পারি 5-এর কিউব, আর তার মাথায় কী আছে না -2, আর সেই -2 এর সঙ্গে -1/6 গুণ করলে কী হয়ে যাবে না মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে 2 × 1/6, একদম ঠিক, ইন্টু 16কে আমরা কী লিখতে পারি 4 স্কোয়ার, আর এখানে -3/2 আর এখানে -1/6, দেখো মাইনাস মাইনাস গুণ হয়ে কী হলো প্লাস, আর 3/2 আর 1/6 গুণ হয়ে গেল। ব্যাস, তাহলে এবার দেখো কত সহজে কাটাকুটি হবে। 2 আর এখানে 6 কাটাকুটি 3 হলো, আর এই 1/3 আর 3 কাটাকুটি হয়ে কত হয়ে গেল না, এখানে আলটিমেট কী হলো 5³ এর হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু 4 স্কোয়ার এর হোল টু দি পাওয়ার কত, দেখো এই কাটাকুটি হচ্ছে 3 2 6, তাহলে 4 স্কোয়ারের হোল টু দি পাওয়ার কত 1/4, বলবে হ্যাঁ একদম ঠিক। তার 4 স্কোয়ারকে আমি আবার লিখতে পারি না, 4কে লিখতে পারি 2 স্কোয়ার, তার মানে 2 টু দি পাওয়ার 4, তার মানে এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4। তাহলে এবার দেখো এই 3 পাশাপাশি গুণ হয়ে কী হবে ক্যান্সেল আউট হবে, এইচ আর পাশাপাশি গুণ হয়ে কী হবে ক্যান্সেল আউট হবে, তাহলে 5 2 10 হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান, অপশান এ হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। চলে যাই পরের প্রশ্নে। বললো যদি কোনো পণ্য ক্রমিকভাবে 20% এবং 10% ছাড়ে বিক্রি করা হয় তাহলে সমতুল্য ছাড় কত হবে, মানে 20% আর 10% সাকসেসিভ ডিসকাউন্ট দেওয়া হয়েছে, এটা সিঙ্গেল ডিসকাউন্টে ট্রান্সফার করতে হবে, আর সিঙ্গেল ডিসকাউন্ট ট্রান্সফার করার জন্য আমরা জানি যে a + b - ab/100 হয়ে যায় আমার কারেক্ট আনসার, a + b - ab/100 হয়ে যাবে আমার কারেক্ট আনসার, তাই তো? তাহলে a + b কত 20 + 10 দ্যাট ইজ 30, আর -200/100 মানে হচ্ছে কত 2, তাহলে 30/2 মানে হচ্ছে 28%। তাহলে এই পার্টগুলো তোমাদের কী করতে হবে মুখে মুখে মনে রাখতে, যত বেশি প্র্যাকটিস করবে তোমাদের মনে থাকবে যে 20% আর 10%-এর সাকসেসিভ ডিসকাউন্টের সিঙ্গেল ডিসকাউন্ট কত হয় না 28% হয়। ঠিক আছে, এগুলো করার দরকার নেই, এগুলো মুখোমুখি হয়ে যায়। ঠিক আছে, a + b - ab/100 এগুলো মুখোমুখি হয়ে যায়। ঠিক আছে, যত বেশি পেন পেপার কম ইউজ করো তত বেশি তোমার সময় বাঁচবে, পরীক্ষা হলে তোমার কী হবে স্পিডও বাড়বে। চলে যাই পরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 91-এ কী বলা হয়েছে না 30 মিটার লম্বা একটি জমির চাষের খরচ 150 টাকা, যদি জমির প্রস্থ 5 মিটার কম হয় তাহলে খরচ 120 টাকা হয়, তাহলে জমির প্রস্থ আমার নির্ণয় করতে হবে। তাহলে ধরে নিলাম যে জমির প্রস্থ হচ্ছে আমার এক্স, জমির প্রস্থ হচ্ছে এক্স, তাহলে জমির প্রস্থ আমার যদি এক্স হয় তা 30 মিটার লম্বা, তাহলে জমির ক্ষেত্রফল কত না 30 × x বা 30x, তাই তো? এটা হচ্ছে কি জমির ক্ষেত্রফল। তাহলে আমরা যখন চাষ করব তখন ক্ষেত্রফলই চাষ করব, তাই তো? আমরা তো জমির দৈর্ঘ্য বরাবর চাষ করব না, বা জমির প্রস্থ বরাবর চাষ করব না, আমি জমির মধ্যখানে চাষ করব, তারপরে জমির ক্ষেত্রফল চাষ করব, আর সেই ক্ষেত্রফল চাষ করতে আমার 150 টাকা খরচা হয়। তাহলে 30x ক্ষেত্রফল যদি আমি চাষ করতে চাই তাহলে আমার টোটাল 150 টাকা খরচ হয়। তাহলে প্রত্যেক বর্গমিটারে, তাহলে 30x এটা কী হলো বর্গমিটার হয়ে গেল ক্ষেত্রফল, তাহলে প্রত্যেক বর্গমিটার বা প্রত্যেক একক ক্ষেত্রফল আমায় যদি চাষ করতে খরচ কত নির্ণয় করতে হয়, তাহলে আমি কী করব না 30x/150 করে দেবো। তাহলে এটা হচ্ছে কি প্রত্যেক এক বর্গমিটার চাষ করতে কত খরচ, এবং সেটা হচ্ছে কখনো চেঞ্জ হবে না যদি আমি না ইনগ্রেডিয়েন্ট চেঞ্জ করি। ঠিক আছে, এখানে শুধু কী চেঞ্জ হয়েছে প্রস্থ চেঞ্জ হয়েছে। তাহলে আগে ছিল x মিটার প্রস্থ, এখন হলো x - 5 মিটার প্রস্থ, দৈর্ঘ্য একই আছে, তাহলে ক্ষেত্রফল কত এখন না 30 × x - 5, তাহলে এই 30 × x - 5 এই টোটাল ক্ষেত্রফলটি চাষ করতে আমার কত টাকা খরচা হচ্ছে না 120 টাকা। তাহলে প্রত্যেক বর্গমিটারে কত খরচ হচ্ছে না 120, তাহলে এখানেও ছিল 30x/150, এক বর্গমিটার চাষ করতে খরচ, এবং এখানে 1 বর্গমিটার চাষ করতে খরচ কত হলো না 30 × x - 5/120। আমরা জানি কি প্রস্থ চেঞ্জ হয়েছে কিন্তু প্রত্যেক বর্গমিটারের খরচ কিন্তু চেঞ্জ হয়নি, তার মানে এই দুটি হচ্ছে ইকুয়াল, এবং এই দুটি যদি ইকুয়াল করি দেখো 30 এখানে ক্যান্সেল আউট এখানেই হয়ে গেল, 150 আর 120 থেকে 0 কেটে দিলাম, তাহলে 15 আর 12 কেউ কাটাকুটি যাচ্ছে 3 দিয়ে, 3 × 5 = 15 আর 3 × 4 = 12, তাহলে আমি বলতে পারি কি না x/5 = হচ্ছে x - 5/4, ইজ নট ইট, বলবে হ্যাঁ একদম ঠিক। আর সেখান থেকে কী বলতে পারি না 5x - 25 5x - 25
ইজ ইকাল টু 4x, আর সেখান থেকে আমি বলতে পারি যে 5x মাইনাস 4x দ্যাট ইজ এক্স ইজ ইকাল টু কত 25। আর এক্স কী ধরেছিলাম, প্রস্থ ধরেছিলাম, তাহলে এক্সের ভ্যালু কত হলো না 25 মিটার হয়ে গেল। অপশান এ হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। আর কি করতে পারতাম এই প্রশ্নটা, আমি অপশান টেস্ট করেও করতে পারতাম, কিন্তু এই প্রসেসটাও খুব একটা লেন্দি নয়, বোঝার জন্য কিন্তু এই প্রসেসটা জানা খুব দরকার। ঠিক আছে, চলে যাই পরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 92-তে কী বলা হয়েছে না, কোনো মূলধনের 10 বছরে সরল সুদ তার মোট পরিমাণ অর্থের 2/5 অংশ হলে বার্ষিক সরল সুদের হার কত? আচ্ছা, মোট পরিমাণ অর্থ মানে হচ্ছে কি অ্যামাউন্ট, আর অ্যামাউন্ট মানে আমরা জানি যে প্রিন্সিপাল প্লাস এসআই অ্যান্ড দ্যাট ইজ মূলধন প্লাস সুদ। ঠিক আছে, তার মানে এই যে ফার্স্ট লাইনটি বলা হয়েছে, এই লাইনটি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। এই লাইনটিতে কী বলা হয়েছে না 10 বছরের সরল সুদ, 10 বছরের সিম্পল ইন্টারেস্ট ইজ ইকাল টু কি না প্রিন্সিপাল প্লাস এসআই ইন্টু 2/5। তো 10 বছরের সরল সুদ আমি কী করে পাবো না অ্যামাউন্টের 2/5 অংশ করে, আর অ্যামাউন্ট মানে আমরা জানি যে পি প্লাস এসআই ইন্টু 2/5, তাই তো। তাহলে এটাকে আরও একটু যদি ইলাবোরেট করতাম তাহলে এটা হতো, অ্যাকচুয়ালি বলা হয়েছে এটা যে এসআই ইজ ইকাল টু অ্যামাউন্ট ইন্টু 2/5। ঠিক আছে, আর অ্যামাউন্ট সমান আমরা জানি কি না পি প্লাস এসআই বা প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট। তাহলে এখান থেকে দেখো আমরা খুব সহজেই এসআই আর প্রিন্সিপালের মধ্যে রেশিও নির্ণয় করতে পারবো। এখানে দেখো 5 এপারে এলে কী হবে 5 এসআই ইজ ইকাল টু কী হলো 2p প্লাস 2 এসআই, আর সেখান থেকে আমরা কী পেয়ে যাব না 5 এসআই মাইনাস 2 এসআই মানে 3 এসআই ইজ ইকাল টু হচ্ছে 2p। আর এখান থেকে যদি আমরা এসআই বাই পি নির্ণয় করি তাহলেই পেয়ে যাবো কত 2/3, মানে 3 টাকা যদি আমি ব্যাংকে রাখি তাহলে 10 বছর সে কত টাকা ইন্টারেস্ট দেয় না 2 টাকা ইন্টারেস্ট দেয়। কত টাকা ইন্টারেস্ট দেয় না 2 টাকা ইন্টারেস্ট দেয়। আর 2/3/100 করলে আমি কী পেয়ে যাব, এখান থেকে যদি আমি 2/3 ইন্টু 100 করে দিই তাহলে কী পেয়ে যাব না এসআই পার্সেন্টেজ পেয়ে যাব। এখান থেকে যদি আমি 100 ইন্টু 100 করে দিই তাহলে কী পেয়ে যাব এসআই পার্সেন্টেজ পেয়ে যাবো, এবং সেটি কত হবে দেখো 200/3%। আর 200/3% যদি এসআই পার্সেন্টেজ হয়, এসআই পার্সেন্টেজ যদি আমি পেয়ে যাই 200/3%, তাহলে আমি বলতে পারি যে এসআই পার্সেন্টেজ মানে হচ্ছে কি না আর পার্সেন্টেজ ইন্টু টাইম। আর সেখান থেকে আর পার্সেন্টেজ নির্ণয় করতে গেলে আমায় কী করতে হবে, জাস্ট কি না টাইম দিয়ে ভাগ করে দেবো, তাহলে 200/3 আর টাইম কত 10, তাহলে ইন্টু 10, তার মানে 20/3% হয়ে গেল আমার রেট অফ পার্সেন্টেজ বা সরল সুদের হার। আর 20/3 মানে কত 6.23%। তাহলে 6.23% কি অপশানে দেখতে পাচ্ছি না 5, 6, 7 উপরোক্ত কোনোটাই নয়, অপশান ডি হবে সঠিক আনসার, নান অফ দিস। অ্যাকচুয়াল আনসার কি না 6.23%। নেক্সট প্রশ্নে চলে যাই। কোশ্চেন নাম্বার 93-তে কী বলা হয়েছে না আমার মামার বর্তমান বয়স আমার বোনের বয়সের দ্বিগুণ। তাহলে এখানে দুজন ব্যক্তি আছে, মামা আর হচ্ছে বোন। তাহলে বর্তমানে আমার মামার বয়স আর আমার বোনের বয়সের অনুপাত কত 2:1, কারণ কি বোনের বয়সের দ্বিগুণ হচ্ছে মামার বয়স, এটা হচ্ছে বর্তমান। এবার দেখো 10 বছর আগে বলেছে আমার মামার বয়স আমার বোনের বয়সের 3 গুণ ছিল, খুব ভালো কথা। তাহলে 10 বছর আগের গল্পটা কীরকম ছিল না 10 বছর আগের গল্প ছিল মামার বয়স এবং বোনের বয়সের অনুপাত 3:1, বোনের বয়সের 3 গুণ, মামার বয়স ছিল বোনের বয়সের 3 গুণ, তার মানে রেশিও হয়েছিল 3:1। তাহলে মামার বয়স আর বোনের বয়সের মধ্যে গ্যাপ কত, বর্তমানে তাদের গ্যাপ হচ্ছে কত 1, আর 10 বছর আগে তাদের গ্যাপ ছিল কত 3 - 1 2। এটাই হচ্ছে প্রবলেম। আজকে ধরো আমার বয়স আর বাবার বয়সের মধ্যে পার্থক্য হচ্ছে কত, ধরো সাপোজ আমার বয়স আর বাবার বয়সের মধ্যে পার্থক্য হচ্ছে 20 বছরের সাপোজ। ঠিক এর 5 বছর আগে আমার বয়স আমার বাবার বয়সের পার্থক্য কিন্তু 20 বছরই থাকবে, বা 5 বছর পরেও কিন্তু আমার বয়স এবং বাবার বয়সের পার্থক্য 20 বছরই থাকবে। এই পার্থক্য বা ডিফারেন্স কখনো কিন্তু চেঞ্জ হবে না, কারণ আমার বয়স যতটা বাড়বে আমার বাবার বয়সও ততটা বাড়বে, বা আমার বয়স যতটা কমবে আমার বাবার বয়সও ততটাই কমবে, কিন্তু এদের মধ্যে ডিফারেন্স কিন্তু কখনো চেঞ্জ হবে না, আনচেঞ্জ থাকবে। কিন্তু এটাই এখানে কী হয়েছে, প্রবলেম হয়েছে, মামার বয়সের বোনের বয়সের পার্থক্য চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমাকে সেম করতে হবে, তাহলে 1কে 2 বানাও, তাহলে 1কে 2 বানাতে গেলে কী করতে হবে, উভয় টার্মকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আলটিমেট রেশিও হয়ে গেল কত না 2 × 2
দ্যাট ইজ 4 আর 2 ইন্টু 1 দ্যাট ইজ 2। তাহলে বর্তমান এদের বয়সের অনুপাত 4:2 লিখলাম আমি। তাহলে 2:1 লেখাও যায় আর 4:2 লেখাও তাই। 4:2 কেন লিখলাম? কারণ এদের মধ্যে ডিফারেন্সকে আমি সমান করলাম, যেখানেও ডিফারেন্স 2 আর এখানেও ডিফারেন্স এখন 2। তাহলে আর কোনো প্রবলেম নেই। তাহলে আজকে মামার বয়স 4, আজকে মামার বয়স 4, আর 10 বছর আগে মামার বয়স ছিল কত না 3। তাহলে ডিফারেন্স কত? 1। ডিফারেন্স কত? 1। কিন্তু ডিফারেন্স তো অ্যাকচুয়ালি 1 নয়, ডিফারেন্স তো কত? 10 বছরের ডিফারেন্স। 10 বছর আগের গল্প আমি দেখছি, তার মানে 1-এর ভ্যালুই হচ্ছে কত? 10। 1-এর ভ্যালুই কত? 10। তাহলে 4-এর ভ্যালু কত না 40। 1-এর ভ্যালু যদি 10 হয় তাহলে 4-এর ভ্যালু কত হবে? 40 হবে। তাহলে আজকে দাঁড়িয়ে মামার বর্তমান বয়স কত না 40 বছর। অপশন বি হবে প্রশ্নের সঠিক সমাধান। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। চলে যাই পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 94, A:2 = B:5 = C:8। তার মানে আমি বলতে পারি A:2কে আমি কী বলতে পারি না A/2, B:5 মানে B/5, আর C:8কে আমি বলতে পারি C/8। ঠিক আছে, এরা হচ্ছে প্রত্যেকে সমান, এরা হচ্ছে প্রত্যেকে সমান। তাহলে আমরা যখন বাচ্চাবেলায় এই ধরনের প্রশ্ন শিখেছিলাম, আমি কী করতাম না A/2 = B/5 = C/8 = K। তার মানে A = কী লিখতাম? 2K, B = 5K, C = 8K। এখন আর বড় হয়ে গেছি, এখন আমরা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছি, এখন আর K লিখবো না, আমি ডাইরেক্ট লিখবো। তাহলে A যদি 2 হয় তাহলে B হবে 5 আর C হবে 8। একদম ঠিক, কোনো অসুবিধা নেই। এবার দেখো বলা হয়েছে এর 50%। আচ্ছা, এর 50%, এর 50% কত হবে? 50% আমরা জানি কি অর্ধেক। তাহলে এর অর্ধেক মানে 2-এর অর্ধেক, দ্যাট ইজ কত না 2 × ½ দ্যাট ইজ 1। বলা হয়েছে বি এর 20%, অবশ্যই বি এর 20% মানে কত না 20% মানে হচ্ছে 1/5। তাহলে 5-এর 1/5 করলে কত হয়? 1ই হয়। তাহলে দুটো ক্ষেত্রেই ভ্যালু সমান হলো। ঠিক আছে, তাহলে সি এর কত পার্সেন্টেজ হবে? তাহলে এখানে যদি 1 হয় তাহলে অবভিয়াসলি এখানেও আমাকে 1 হতে হবে। তাহলে 8কে কত গুণ করলে 1 হয়? 8কে 1/8 গুণ করলে, 8কে 1/8 দিয়ে গুণ করলে কী হয়? 1 হয়। তাহলে 1/8 অ্যাকচুয়ালি কত পার্সেন্টেজ? আমরা কী করছিলাম না 1/5 20%, 1/2 50%। তাহলে 1/8 অ্যাকচুয়ালি কত পার্সেন্টেজ সেটাই আমার নির্ণয় করতে হবে। আর 1/8 মানে হচ্ছে 12.12%। ডাইরেক্ট এটা মুখস্থ রাখা উচিত তোমাদের যে 1/8 = কত হবে না 12.12% বা 12.1/2%। এখানে 12.1/2% অপশান এ ছিল, প্রিন্টিং মিস্টেক। অপশান এ হবে প্রশ্নের সঠিক সমাধান। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। চলে যাই পরের প্রশ্ন 95। দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং 3 সেন্টিমিটার। দুটি বৃত্ত পরস্পরকে বাহ্যিকভাবে স্পর্শ করে। দুটি বৃত্তের কেন্দ্রের মধ্যে দূরত্ব কত? তো খুবই ইজি একটি প্রশ্ন। বলা হয়েছে এই একটি বৃত্ত যেটার ব্যাসার্ধ হচ্ছে 5 এবং এই আরেকটি বৃত্ত যেটার ব্যাসার্ধ ধরে নাম 3। ঠিক আছে, এরা বাহ্যিকভাবে স্পর্শ করেছে, এরা বাহ্যিকভাবে স্পর্শ করেছে। তাহলে বলা হয়েছে দুটি বৃত্তের কেন্দ্রের মধ্যে দূরত্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে প্রথম বৃত্ত কেন্দ্র এবং এই হচ্ছে সেকেন্ড বৃত্তর কেন্দ্র। তাহলে এই প্রথম বৃত্তর কেন্দ্র থেকে যে বিন্দুটা স্পর্শ করেছে সেই বিন্দু পর্যন্ত যদি একটি স্ট্রেট লাইন ড্র করি তাহলে এটি কী হবে? প্রথম বৃত্তের ব্যাসার্ধ, যেটি হচ্ছে 5। আর সেকেন্ড বৃত্তের কেন্দ্র থেকে যে বিন্দুটা স্পর্শ করেছে সেই বিন্দু পর্যন্ত যদি একটি স্ট্রেট লাইন ড্র করি তাহলে সেটি কী হবে? সেকেন্ড বৃত্তের ব্যাসার্ধ, দ্যাট ইজ 3। ঠিক আছে, আর মনে রাখবো যে এই তিনটে পয়েন্ট একটি লাইন দিয়ে কিন্তু অ্যাড করা যাবে, মানে এটা কী হবে? কোলিনিয়ার পয়েন্ট হবে। এটা সবসময় কোলিনিয়ার পয়েন্ট হবে এবং এই তিনটে পয়েন্ট দিয়ে একটি স্ট্রেট লাইনই পাস করবে। তাহলে এই স্ট্রেট লাইনের লেন্থ কত হলো না 5 + 3 দ্যাট ইজ 8। তার মানে 8 সেন্টিমিটার হয়ে যাবে এই দুই বৃত্তের কেন্দ্রের মধ্যে দূরত্ব। চলে যাই পরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 96, আরও একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। প্রশ্নে কী বলা হয়েছে না অরুণের আঁকা একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। ওকে, এবং এই বৃত্তের কেন্দ্রে 5.5 সেমি দৈর্ঘ্যের একটি চাপ দ্বারা সৃষ্ট কোণের বৃত্তীয় মান নির্ণয় করো। আচ্ছা, তার মানে এই একটা বৃত্ত ধরলাম, ঠিক আছে, এই বৃত্তর মধ্যে একটি বৃত্তচাপ আমি, বৃত্তচাপ মানে কি? বৃত্তের পরিধি থেকে যদি একটি টুকরো বা অংশ আমরা কেটে নিই, তাহলে ধরলাম এই যে অংশটা, এই অংশটার দৈর্ঘ্য বলা হয়েছে 5.5। এবার এই 5.5 মিটার বৃত্তচাপটি, এই 5.5 সেন্টিমিটার বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে তার
বৃত্তীয় মান আমাকে নির্ণয় করতে হবে, বৃত্তীয় মান আমাকে নির্ণয় করতে হবে। বৃত্তীয় মান মানে ডিগ্রিতে নয়, রেডিয়ানে নির্ণয় করতে হবে। বৃত্তীয় মান কত মানে কি, আমাকে রেডিয়ান এককে নির্ণয় করতে হবে, ডিগ্রি এককে নয়, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই কোণটির ভ্যালু আমি থিটা ধরে নিই, থিটা রেডিয়ান, তাহলে থিটা রেডিয়ানের ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা সবাই জানি যে আর কি বলা হয়েছে, এই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলা হয়েছে 7 সেন্টিমিটার, মানে এটিও 7 এবং এটিও 7। এটা যদি ও হয় এবং এটি যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এবি বৃত্তচাপের ভ্যালু হচ্ছে, এবি বৃত্তচাপের মান হচ্ছে কত না 5.5 সেন্টিমিটার। ও এ এবং ওবি হচ্ছে ব্যাসার্ধ এবং যার দৈর্ঘ্য বলা হয়েছে 7 সেন্টিমিটার। তাহলে আমাকে এ ও বি কোণটির ভ্যালু নির্ণয় করতে হবে। আমরা সবাই জানি যে বৃত্তচাপ এবি এর মান নির্ণয় করার, ভ্যালু নির্ণয় করার ফর্মুলা কি না পাই আর থিটা বাই 180, পাই আর থিটা বাই 180, এবং যার ভ্যালু বলা হয়েছে কত 5.5। তাহলে এবার দেখো, পাই মানে আমরা জানি 22/7, আর এর ভ্যালু আমরা জানি 7 সেন্টিমিটার, থিটার ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। কিন্তু এখান থেকে যেটা বেরোবে সেটা হচ্ছে ডিগ্রি এককে বেরোবে, খুব ভালো করে বুঝবো। আর 55 ইন্টু 180, সরি 5.5 ইন্টু 180, যাকে আমরা 55 ইন্টু 18ও লিখতে পারি। ঠিক আছে, তাহলে এবার দেখো 7 7 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে থিটার ভ্যালু কী বেরোলো গো না, থিটার ভ্যালু বেরোলো 55 ইন্টু 18 বাই 22। 11 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 11 5 55, 11 2 22, 11 9 কি সরি 2 9 কত 18, তাহলে 5 9 45 ডিগ্রি বেরোলো থিটার ভ্যালু। আর 45 ডিগ্রিকে যদি আমি রেডিয়ানে ট্রান্সফার করতে যাই, যদি আমাকে রেডিয়ান এককে ট্রান্সফার করতে যেতে হয়, তাহলে আমাকে কী করতে হবে না জাস্ট পাই বাই 180 দিয়ে গুণ করে দিতে হবে, ব্যাস, তাহলেই গল্প শেষ। তাহলেই আমি ডিগ্রি থেকে রেডিয়ানে ট্রান্সফার করতে পারবো বা বৃত্তীয় মানে ট্রান্সফার করতে পারবো। তাহলে 45 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 180, তাহলে পাই বাই 4 রেডিয়ান হয়ে যাবে আমার অ্যাকচুয়াল ভ্যালু। অপশান 3 হয়ে যাবে প্রশ্নের সঠিক আনসার। নেক্সট প্রশ্নে চলে যাই। বলছে একজন ব্যক্তির বর্তমান বয়স তার 10 বছর আগের বয়সের 125%, তার বর্তমান বয়স হলো, খুব ভালো কথা। তাহলে প্রেজেন্ট এজ হচ্ছে 10 বছর আগের বয়সের 125%, 125%। তাহলে বর্তমান বয়স কত আমার নির্ণয় করতে হবে। তাহলে এই প্রশ্নটি দেখেই প্রশ্নটির সমাধান কী করে করব, এই প্রশ্নটি দেখেই প্রশ্নের সমাধান আমরা কী করে করব। দেখো 125%, 125%-এর ফ্র্যাকশন ভ্যালু আমরা নির্ণয় করতে পারবো। তাহলে হ্যাঁ একদম পারবো, কোনো অসুবিধা নেই। তাহলে 125%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে, আমরা জানি 125%কে আমরা লিখতে পারি, দেখো কীভাবে ফ্র্যাকশন ভ্যালু করতে হয়, 100% প্লাস 25%, আর 100% মানে তার ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1, আর 25% মানে হচ্ছে 1/4, তাহলে 1 প্লাস 1/4 মানে হচ্ছে 5/4। ঠিক এই প্রক্রিয়ায় এই 100-র বেশি পার্সেন্টেজ ভ্যালুর ফ্র্যাকশন ভ্যালু কী করে নির্ণয় করতে সেটা আমি দেখালাম। এটা ডাইরেক্ট আমি বলতে পারবো যে 125% মানে হচ্ছে 5/4। ঠিক আছে, তাহলে 5/4 মানে কি, 4 যদি আমার 10 বছর আগের বয়স হয়, বর্তমান বয়স হচ্ছে 5। 4 যদি আমার 10 বছর আগের বয়স হয়, 10 বছর আগের বয়স হয়, তাহলে বর্তমান বয়স হচ্ছে 5। তাহলে 5 আর 4-এর মধ্যে ডিফারেন্স কত, 1। কিন্তু 1 তো ডিফারেন্স হওয়া উচিত নয়, কারণ 10 বছর আগের বয়স আর বর্তমান বয়সের মধ্যে ডিফারেন্স 10 হওয়া উচিত, তার মানে 1-এর ভ্যালুই হচ্ছে 10। তাহলে নির্ণয় করতে হবে বর্তমান বয়স, তাহলে 1-এর ভ্যালু 10 হলে 5-এর ভ্যালুই হচ্ছে বর্তমান বয়স, তাহলে 5 ইন্টু 10 50 হয়ে যাবে আমার সঠিক আনসার। অপশান সি হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। তাহলে বোঝা গেল কী করে পার্সেন্টেজের ফ্র্যাকশন ভ্যালু নির্ণয় করে এই ধরনের প্রশ্নের সমাধান খুব সহজে করা সম্ভব। চলে যাই পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 98-এ কী বলা হয়েছে, এটা এক্স ভ্যারিজ ওয়াই এবং ওয়াই ইজ ইকাল টু 8 যখন এক্স সমান বলা হয়েছে 2। তাহলে এই যে এক্স ভ্যারিজ ওয়াই বা এক্স সমানুপাতিক ওয়াই, যখন আমরা বাচ্চাবেলায় শিখেছিলাম ভ্যারিয়েশন চ্যাপ্টারে, যে যখন আমরা এই সাইনটিকে তুলে সমান সাইন আনতে যাব, ইকুয়াল সাইন আনতে যাব, তখনই আমার কি করতে হবে না এক্স ইজ ইকাল টু কে ওয়াই লিখতে হবে, কে ওয়াই। ঠিক আছে, এই কে হচ্ছে কি, কে হচ্ছে একটি কনস্ট্যান্ট টার্ম যার উপর ডিপেন্ড করে এবং যার ভ্যালু ডিপেন্ড করে এক্স এবং ওয়াই এর ভ্যালুর ওপর। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে কে এর ভ্যালু কত হবে, দাদা কে এর ভ্যালু হবে এক্স বাই ওয়াই। তাহলে দেখো বলা হয়েছে এক্সের ভ্যালু 2 আর ওয়াইয়ের ভ্যালু 8, তাই তো যখন এক্সের ভ্যালু 2 তখন ওয়াইয়ের ভ্যালু কত 8। তাহলে আমরা বলতে পারি যে এক্সের ভ্যালু যদি 2 বসিয়ে দিই, ওয়াইয়ের ভ্যালু যদি 8 বসিয়ে দিই, তাহলে কে এর ভ্যালু হবে 1/4। তাহলে কে এর ভ্যালু আমি পেয়ে গেলাম এক্স আর ওয়াইয়ের ভ্যালু থেকে।
তাহলে এবার আমি বলতে পারি যে আলটিমেট এক্স ইজিক্যাল টু হচ্ছে কে ইন্টু কে মানে কে এর ভ্যালু কত 1/4, তাহলে 1/4 ইন্টু ওয়াই। তাহলে এবার বলা হচ্ছে দেখো যদি ওয়াই ইজিক্যাল টু 16 হয় তাহলে এক্সের মান কত। তাহলে এবার তোমরা আমাকে বলো যে এক্সের ভ্যালু কত হবে। যদি ওয়াইয়ের ভ্যালু 16 হয় তাহলে 1/4 ইন্টু 16, ব্যাস 4 আর 16 কাটাকুটি হয়ে পড়ে থাকলো 4, তাহলে এক্সের ভ্যালু কত পেয়ে গেলাম 4 হয়ে গেল। তার মানে অপশান বি হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। চলে যাই নেক্সট প্রশ্নে। কোশ্চেন নাম্বার 99, আরও একটি অসাধারণ প্রশ্ন। দেখো কী বলা হয়েছে, যদি দ্বিঘাত সমীকরণ 4x² + 6kx + 9 = 0 হয় এবং এর বীজগুলি সমান হয় তাহলে কে এর মান কত। বীজগুলি মানে কি, এর রুটগুলি। আমরা জানি যে একটি দ্বিঘাত সমীকরণ যেমন হচ্ছে ax² + bx + c = 0 হয় এবং এর দুটি রুট, একটি যদি আলফা এবং অপরটি যদি বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা মানে দুটি রুটের যোগফল অলওয়েজ মাইনাস বি/এ এর সঙ্গে সমান হবে। আর বি আর এ কি না, বি হচ্ছে এক্সের কোএফিসিয়েন্ট আর এ হচ্ছে x² কোএফিসিয়েন্ট। আর আমরা জানি আলফা বিটা সমান কি হবে না, আলফা বিটা সমান হবে c/a, তাই তো। তাহলে এখানে দেখো এর ভ্যালু কত গো না, এখানে এর ভ্যালু হচ্ছে 4, এর ভ্যালু কত 4। ঠিক এই সমীকরণটার সঙ্গে এই সমীকরণটাকে তোমরা মেলাও, তাহলে এখানে এর ভ্যালু কত 4, বি এর ভ্যালু কত না, বি এর ভ্যালু হচ্ছে 6k, বি এর ভ্যালু কত 6k। তাহলে আমি বলতে পারি কি না, এর ভ্যালু হচ্ছে কত না, এর ভ্যালু হচ্ছে 4, বি এর ভ্যালু হচ্ছে 6k আর সি এর ভ্যালু হচ্ছে 9। ওকে, তাহলে আমি আলফা বিটা দুটো রুটই কি সমান, বীজগুলি সমান বলেছি মানে আলফা বিটা দুজনেই সমান, তাহলে আলফা সমান আমি বিটা বলবো। দুটি রুট সমান, তাহলে আলফা সমান আমি বিটা বলতে পারি। তাহলে আলফার জায়গায় বিটা অথবা বিটার জায়গায় আলফা পুট করতে পারি। তাহলে বিটার জায়গায় যদি আলফা পুট করে তাহলে আমি কী বলবো, আলফা প্লাস আলফা মানে 2 আলফা ইজিক্যাল টু মাইনাস বি/এ, আর মাইনাস বি/এ মানে হচ্ছে কি -6k/4। তাহলে 2 আর 6 কেটে গেল, কী হচ্ছে -3k/2। তাহলে আলফার ভ্যালু কত হলো না -3k/4, আর আলফা ইন্টু বিটা মানে কি, আলফা বিটার জায়গায় আলফা লিখলে আলফা স্কোয়ার ইজিক্যাল টু কত c/a, সি এর ভ্যালু কত 9 আর এ এর ভ্যালু কত না 4, তাহলে 9/4। আর আলফার ভ্যালু এখানে পেয়ে গেছি -3k/4, এর হোল স্কোয়ার করলে কত হবে না 9k²/4, 9k²/16। এখানে 2 ছিল কী বাই এনেছেন 6k/4 ছিল তো, বিটা মানে হচ্ছে 6k একদম। তাহলে 9k²/16 ইজিক্যাল টু কত হলো না 9/4। তাহলে 9 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আলটিমেট কী পেয়ে গেলাম না k² ইজিক্যাল টু 16/4 মানে হচ্ছে 4। তাহলে কে এর ভ্যালু কত হবে না, কে এর ভ্যালু হবে +-2। কে এর ভ্যালু কত হবে +-2। আমাকে কে এর ভ্যালু নির্ণয় করতে বলেছে, তাহলে কে এর ভ্যালু কী হতে পারে +2 হতে পারে, -2 হতে পারে। অপশান সি হবে প্রশ্নের সঠিক সমাধান। তো বোঝা গেল, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো গাইজ আমরা কোশ্চেন নাম্বার 100 এসে উপস্থিত হয়েছি। 100টি প্রশ্ন আমরা সলভ করতে চলেছি। তো 1000টি প্রশ্ন কিন্তু খুব দেরি নয়, ঠিক আছে। দেখো প্রশ্নে কী বলা হয়েছে, একটি অংশীদারি কারবারে অমিত, অঙ্গনা ও বাদলের মূলধনের অনুপাত 1/6:1/5:1/4। বছরের শেষে তাদের 3700 টাকা লাভ হচ্ছে, তারা বাদলের লাভের অংশ কত আমার নির্ণয় করতে হবে। তাহলে আমরা সবাই জানি যে যদি টাইম সেম থাকে, টাইম অফ ইনভেস্টমেন্ট সেম থাকে, তাহলে সবসময় মনে রাখবো যে মূলধনের অনুপাত যা তাহাই হবে কি লাভ্যাংশের অনুপাত। লাভের অনুপাত যা হবে মূলধনের অনুপাত তাই হবে যদি টাইম ফিক্স থাকে, ঠিক আছে। তাহলে এখানে দেখো টাইম ফিক্স আছে, 1 বছর প্রত্যেকের টাকা কী হয়েছে ইনভেস্ট হয়েছে। তাহলে তাদের মূলধন অনুপাত কত না 1/6:1/5:1/4। এবার তুমি বলবে দাদা এখানে তো সবকটা ভগ্নাংশে আছে, তাহলে আমি এখানে সরল রেশিওতে ট্রান্সফার করবো কী করে। তাহলে দেখো এখানে প্রথম ভগ্নাংশের নিচে কি তাকে দেখতে পাচ্ছি, হরে কাকে দেখতে পাচ্ছি 6, তাহলে বাকি দুটো ভগ্নাংশের হরে 5/4 বসে আছে, বাকি দুটো ভগ্নাংশের হরে কি 5/4 বসে আছে। তাহলে এই 1/6 জায়গায় আমি লিখবো 5/4। সিমিলারলি 1/5কে বাদ দিয়ে বাকি দুটি ভগ্নাংশের হরে কে বসে আছে 6 আর 4, এখানে লিখবো 6/4। 1/4 ভগ্নাংশের পরিবর্তে বাকি দুটো ভগ্নাংশের হরে কে বসে আছে 6 আর 5, আমি কি লিখবো 6/5। ব্যাস এই হবে আমার সরল রেশিও। কাটাকুটি কিছু যাচ্ছে, 2 দিয়ে কাটাকুটি যাচ্ছে, তাহলে 10 এখানে পড়ে থাকলো, এখানে পড়ে থাকলো কত না 12, আর এখানে পড়ে থাকছে কত না 15। তাহলে 10:12:15 হবে আমার কি ইনভেস্টমেন্ট রেশিও। তাহলে এবং সেটাই হবে কি লাভ্যাংশের রেশিও। তাহলে 10 + 12 22, আর 22 আর 15 কত 37। তাহলে টোটাল 37 টাকা যদি লাভ হয়,
তাহলে 37-এর মধ্যে 10 পাচ্ছে কে? বাদল, সরি অমিত, আর 12 পাচ্ছে কি? অঙ্গনা, আর 15 পাচ্ছে বাদল। তাহলে বাদলের লভ্যাংশ পরিমাণ নির্ণয় করতে বলেছে, আর 37-এর ভ্যালু বলা হয়েছে কত? 3700, জাস্ট দুখানা শূন্য অ্যাড হয়েছে। তাহলে 15 পাশে দুটো শূন্য অ্যাড করে দাও, 1500 হয়ে যাবে কি? বাদলের লভ্যাংশের পরিমাণ। তার মানে অপশান এ হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান। তো এই ছিল আমাদের ফার্স্ট 100টি আপ টু 100টা প্রশ্ন অবধি সমাধান আমরা করে ফেললাম টোটাল 6টি ক্লাসে, ঠিক আছে? তো এইভাবে চলতে থাকলে আমরা 1000টা প্রশ্ন খুব তাড়াতাড়ি, আমি আশা করছি 2 মাসের মধ্যে তোমাদের 1000টা প্রশ্ন বা তার বেশি প্রশ্ন আমরা সলভ করে দেবো, ঠিক আছে? তো আশা করব তোমরা পাশে থাকবে এবং তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটিকে অনেক বেশি বেশি করে শেয়ার করবে। আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেল অ্যাড হতে ভুলবে না, কারণ টেলিগ্রাম চ্যানেলেই কিন্তু তোমরা পাবে এই ফার্স্ট 100টি প্রশ্নের PDF, যেখান থেকে তোমরা কী করতে পারবে? ডাউনলোড করতে পারবে এবং পুনরায় প্র্যাকটিস করতে পারবে। তো চলো আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম, টাটা।